তাপমাত্রা বাড়লে ওই পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স কি হয়। কিছু কিছু পদার্থ আছে আমাদের চারপাশে, তাপমাত্রা কমাই ওই পদার্থের রোধ, আমরা তাদেরকে বলি সুপার কন্ডাক্টর। আমার কাছে একটা বর্তনী তৈরি করার সেটআপ আছে, যে আমরা এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে কতগুলো বাল্ব ব্যবহার করি। তার মানে 3টা বাল্বের মধ্যে 3টা রেজিস্ট্যান্সের মধ্যে কাজ করি। তাহলে আমরা এখন যদি এই বর্তনীটা দুই প্রান্তের বিভব বের করি, প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আলাদা আলাদা। এই জন্য কারেন্ট ফ্লো ফার্স্ট প্রত্যেকটা রোধের দুই প্রান্তের সাথে দ্বিতীয় রোধের দুই প্রান্ত, দ্বিতীয় রোধের দুই প্রান্তের সাথে তৃতীয় রোধের দুই প্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিজিক্স ল্যাবের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমরা এসএসসি ফিজিক্সের 11 অধ্যায় চলতন্ত্রের উপর ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সিরিজ এবং প্যারালাল সার্কিট নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওহমস ল। আপনারা জানেন ওহমস ল এবং সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যদি আমরা আজকের লেকচারটি ভালোভাবে বুঝতে পারি, তাহলে সিরিজ এবং প্যারালাল সার্কিটটিও বুঝতে আপনাদের সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তবে আপনারা আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আসুন আমরা ওহমস ল এর আজকের লেকচারটা শুরু করি। আমরা জানি কোন পরিবাহকের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে ওই পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। আর তড়িৎ প্রবাহের পরিমাণ কিছু নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভরশীল। তড়িৎ কোন পরিবাহকের মধ্যে তড়িৎ প্রবাহের পরিমাণ বিভব পার্থক্যের উপর নির্ভর করে, পরিবাহীর আকৃতির উপর নির্ভর করে, ওই পরিবাহকটা কি দ্বারা তৈরি সেই উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে। একজন জার্মান পদার্থবিদ এবং উনি ব্যক্তিগত জীবনে একজন স্কুল শিক্ষক ছিলেন। 1826 সালে ওই পদার্থবিদ, যার নাম স্যার জর্জ সাইমন ওহম, উনি এই সূত্রটা প্রদান করেন। বিজ্ঞানী স্যার জর্জ সাইমন ওহম বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ এবং পরিবাহীর রোধ, এই 3টা বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তার সূত্রটা বিকৃত করে। তাহলে আমরা মনে রাখবো, কোন পরিবাহকের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ, বিভব পার্থক্য ওই পরিবাহকের আকৃতি, উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, এবং বিজ্ঞানী স্যার জর্জ সাইমন ওহম বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ এবং ওই পরিবাহীর রোধ, এই 3টা বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা এখন ওহমের সূত্রটি বিবৃত কিভাবে হয়েছিল বা সূত্রটা কি সেটা একটু জানার চেষ্টা করি। তো ওহমের সূত্রটা এমন ছিল যে স্থির তাপমাত্রায়, যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে কোন পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, সেই তড়িৎ প্রবাহের পরিমাণ, স্থির তাপমাত্রায় কোন একটা পরিবাহক থাকবে, ওই পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত। ঠিক আছে, তাহলে ওই তড়িৎ প্রবাহিত যে হচ্ছে তার পরিমাণ ওই পরিবাহকের, যে পরিবাহকের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বলেছি কোন পরিবাহকের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। জর্জ সাইমন ওহম তাই বলছেন যে কোন পরিবাহক, তবে তাপমাত্রা স্থির থাকতে হবে, কারণ তাপমাত্রার সাথে এই তড়িৎ প্রবাহের কিন্তু সম্পর্ক আছে। যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে ওই পরিবাহকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তা ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তো আমরা চিত্রে এ বি একটি পরিবাহক দেখতে পাচ্ছি। এ বি এর এ প্রান্তের বিভব VA, বি প্রান্তের বিভব VB। যদি আমরা এভাবে বিবেচনা করি যে এ প্রান্তের বিভব বি প্রান্তের বিভবের চেয়ে বেশি, তাহলে আমরা সবাই জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এ বি এর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে, অর্থাৎ VA মাইনাস VB যদি বিভব পার্থক্য থাকে, তাহলে
এই পরিবাহকের ভেতর দিয়ে আমরা ধরে নিচ্ছি যে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর বিজ্ঞানী ওহমের সূত্র অনুসারে আমরা এই সম্পর্কটাকে লিখতে পারি যে পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ওই পরিবাহকের যে দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল সেই বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, আশা করছি আমরা এটা বুঝতে পারছি। এখন একটু খেয়াল করবেন, এই তড়িৎ প্রবাহের পরিমাণ তার বিভব পার্থক্যের সমানুপাতিক। এই বিভব পার্থক্যকে যদি আমরা শুধুমাত্র ভি দিয়ে লিখি তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায় যে I সমানুপাতিক ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, আচ্ছা, এবার আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটা উঠাইতে চাই তাহলে আমরা একটা সমান চিহ্ন দিতে পারি। আমরা সবাই জানি সমানুপাতিক মানে কিন্তু সমান নয়। যদি আমরা সমান লিখতে চাই তাহলে আমাদের একটা ধ্রুবক ব্যবহার করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি I ইকুয়াল ধ্রুবক ইনটু বিভব পার্থক্য। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা কোন দুটি রাশির মধ্যে সমানুপাতিক সম্পর্ক বুঝাই, যেরকম আমরা যদি মনে করি যে A আর B দুটো রাশি পরস্পর সমানুপাতিক, এটার অর্থ হচ্ছে এই A আর B পরস্পরের সাথে এমন ভাবে সম্পর্কিত যে যদি এর পরিমাণ বৃদ্ধি পায় তাহলে B এর পরিমাণও নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। আবার যদি A বা B এর পরিমাণ কমে যায় তাহলে অপর রাশিটিও একই রকম হারে কমবে। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে সমানুপাতিক মানে সমান নয়, কিন্তু এদের অনুপাত অর্থাৎ A বাই B এদের অনুপাতটা সবসময় একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক সংখ্যা। ওকে, তাহলে আমরা V আর I এই যে দুটো রাশি, একটা বিভব পার্থক্য আর একটা তড়িৎ প্রবাহ, এই দুটো রাশির মধ্যে সমানুপাতিক সম্পর্কের জন্য যদি আমরা একটা ধ্রুবক আনতে চাই, সেই ধ্রুবকটাও কিন্তু তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য এবং যে পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই রিলেটেড একটা ধ্রুবক কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এইখানে ধ্রুবক হিসাবে যে রাশিটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে পরিবাহিতা। ওকে, আর পরিবাহিতা কিন্তু আমরা এখানে বলতেছি বিভব পার্থক্য। এখন আপনারা জিজ্ঞাসা করবেন যে পরিবাহিতা এইটা বলতে সাধারণত আমরা কি বুঝি? তারপরে আমরা বিদ্যুৎ প্রবাহ আর বিভব পার্থক্য এই দুটো রাশির মধ্যে সম্পর্কটা আসলে কিন্তু পরিবাহকের উপর নির্ভর করে। কারণ আমরা সবাই জানি যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে কিনা এটা বিষয়ের উপর নির্ভর করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে বা যে সকল উপাদান বা যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে ভালো ভূমিকা পালন করে তাদেরকে আমরা পরিবাহী বলি। তাহলে পরিবাহিতাও এমন একটা ধর্ম যা কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে বিদ্যুৎ ভালোভাবে প্রবাহিত হয় বা বিদ্যুৎ পরিবহন করতে সহযোগিতা করে, এরকম একটা রাশি বিশেষ। তারপরে পরিবাহিতা বলতে আমরা খুব সাধারণভাবে ইংরেজিতে পরিবাহিতা এটাকে কন্ডাক্টর বলে। এই কন্ডাক্টর বলতে আমরা সাধারণত বুঝি যে কোন একটা পরিবাহীর একটা ভালো গুণ যার জন্য বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে পরিবাহিতা একটা বিশেষ গুণ, পরিবাহিতা একটা ভালো গুণ, কোন একটা পরিবাহীর এমন একটা মিষ্টি বিষয় যে তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে সে হেল্প করে। ওকে, তারপরে আমরা যদি এই পরিবাহিতাকে কোন একটা প্রতীক দিয়ে প্রকাশ করি তাহলে আমরা সেটাকে জি দ্বারা প্রকাশ করি। ওকে, আমি এই কন্টেন্টটা বোঝানোর জন্য এই জি কে আসলে গুড বা ভালো এরকম একটা বিষয় বলে থাকি। আসলে এখানে পরিবাহিতা ইংরেজিতে এটাকে আসলে কন্ডাক্টেন্স বলে। আমি এটাকে জি তে গুড এই প্রতীক হিসাবে সব জায়গায় এটাকে বড় হাতের জি দিয়ে বোঝানো হয়। তো বড় হাতের জি কে আমি আসলে এখানে গুড হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, কারণ পরিবাহিতা বিদ্যুৎ প্রবাহের জন্য ভালো অর্থাৎ ভালো ভূমিকায়। ওকে, তাহলে এই সমীকরণটাকে আমরা এখন আপাতত এটা এইভাবে লিখতে পারছি যে আসলে I ইকুয়াল টু জি ইন্টু। ওকে, আচ্ছা, এবার যদি আমরা বিষয়টাকে একটু এভাবে চিন্তা করি যে বা ভি ইকুয়াল টু I বাই জি, অর্থাৎ আমরা ভি কে একটা পাশে রাখছি, আমরা এখানে বাম পাশে রাখছি, আর জি কে I এর নিচে ভাগাকারে মানে পক্ষান্তর করছি জাস্ট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করে দেখি তাহলে আমরা দেখতে পাবো 1/g ইনটু I। আমরা 1/g এটাকে স্পেশালি একটু আলাদাভাবে রাখার চেষ্টা করছি। এবার আমরা খুব একটি মজার বিষয় খেয়াল করি, মনোযোগ রাখবেন। আমরা একটু আগে যে জিটা ব্যবহার করেছিলাম
আমরা এই জি কে বলেছিলাম ভালো। ওকে, আমি আবার বলছি ভালো মানে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে ওই পরিবাহিতা এমন একটা ধর্ম যে যার পরিবাহিতা বেশি তার বিদ্যুৎ বেশি ভালোভাবে বিদ্যুৎ প্রবাহিত। ওকে, বিষয়টা তারপরে বিদ্যুৎ প্রবাহের জন্য সে ভালো, তারপরে আমরা তাকে বলছি গুড। ওকে, আচ্ছা যদি আপনি এভাবে চিন্তা করেন যে 1/g, ওকে, তাহলে এটা কেমন হবে? তাহলে এটা হবে হচ্ছে আসলে 1/, ভালো। ওকে, 1/, ভালো মানে ভালোর বিপরীত। অর্থাৎ যদি আপনি কাউকে বলতে চান বা আপনার কোনো ফ্রেন্ডকে যদি আপনি বলতে চান যে তুমি খুব খারাপ, তো ফ্রেন্ড হয়তো কষ্ট পাবে। তো যদি আমরা তাকে ফিজিক্সের ভাষায় বলি তাহলে আমরা তাকে বলবো 1/, ভালো। তারপরে তখন বুঝে নেবে যে আমাকে খারাপ করছে, বিষয়টা এরকম। তার মানে আমরা এখানে জি মানে বলতেছি যে বিদ্যুৎ পরিবাহের জন্য ভালো। তাহলে এখানে চিন্তা করেন 1/g মানে আপনি কি বলবেন? 1/g মানে আপনি বলবেন বিদ্যুৎ পরিবাহের জন্য সেটা খারাপ। তাহলে জি পরিবাহিতা যদি বিদ্যুৎ পরিবহনের জন্য সে হেল্পফুল হয়, তাহলে 1/g বিদ্যুৎ প্রবাহের জন্য সেটা এখন বাধার বিষয় হবে বা বিদ্যুৎ পরিবাহের জন্য এখন সে বাধাগ্রস্ত করবে। তাহলে 1/g এইটাকে আসলে আমরা বলি বাধা পদার্থবিজ্ঞানের ভাষায়। আর যদি এটাকে আরো সিগনিফাই করে বলি তাহলে এটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ, যেটাকে আমরা বড় হাতের হাত দিয়ে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আমি আরেকটু সহজ করে বলি, আমরা ভি আর আই এটার মধ্যে সম্পর্ক বুঝছিলাম। তো আমরা জানি পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে, তার ভিতরে তড়িৎ প্রবাহিত। ওকে, তাহলে আমাদের এই দুটো রাশির মধ্যে যে সমানুপাতিক সম্পর্ক, সেখান থেকে যে ধ্রুবকটা আমরা দেখব, সেই ধ্রুবকটা হইতে হবে ওই পরিবাহীর কোন একটা বিষয়ের উপর বা বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোন একটা রাশি। তাহলে আমরা এরকম একটা ধর্ম চিন্তা করছি যে ধর্মটা তারা বোঝাবে যে বিদ্যুৎ পরিবাহিত হইতে সে হেল্পফুল বা বিদ্যুৎ পরিবাহিত করতে সে সহযোগিতা। আমরা যদি বলি রূপা, রূপার পরিবাহিতা সবচেয়ে বেশি, এটা মানে বোঝাবে রূপার ভিতর দিয়ে সবচেয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত। আমরা যদি বলি বলি তামা, তামার পরিবাহিতা ভালো বা পরিবাহিতা বেশি, বা আমরা বিদ্যুৎ প্রবাহের জন্য তামা ব্যবহার করি, তাহলে আমরা বুঝবো যে তামার ভেতর দিয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় বা সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে আমরা বলবো তার পরিবাহিতা ভালো। ওকে, ঠিক তেমনি আমরা বিদ্যুৎ পরিবহনে ব্যবহার করি না এরকম অনেক পদার্থ আছে, তারপরে সেগুলোর পরিবাহিতা কম, তারপরে সেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তারপরে বিদ্যুৎ প্রবাহের জন্য সেটা ভালো না। ওকে, তাই আমরা এখানে ধ্রুবক হিসাবে জি ব্যবহার করেছি, কন্ডাক্ট্যান্স বা যাকে আমরা পরিবাহিতা বলি। ওকে, তাহলে আমরা পরিবাহিতা জি কে গুণ বলতেছি বিদ্যুৎ প্রবাহের জন্য ভালো। আমরা এখানে দেখছিলাম যে সমীকরণ ডেরিভেশন করার সময় এখানে 1/g একটা রাশি আসে, তাই আমরা এখানে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে জি মানে যদি ভালো হয় তাহলে 1/g, তার মানে হচ্ছে 1/, ভালো। তাহলে 1/, ভালো মানে ভালোর বিপরীত, তার মানে সেটা খারাপ, তার মানে বিদ্যুৎ পরিবাহীর জন্য সেটা ভালো। আমরা এখানে বলি হচ্ছে প্রতিরোধ, আর যেটাকে আমরা এখানে বলছি রেজিস্ট্যান্স বা রোধ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা এখন এই 1/g এর পরিবর্তে কিন্তু লিখব রেজিস্ট্যান্স, ওকে, ইনটু আই। তাহলে ওহমের সূত্রে একদম ফুল এন্ড ফাইনাল যে ফর্মেশন সেটা হচ্ছে V ইকুয়াল টু I ইনটু। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখানে ওহমের সূত্রের গাণিতিক যে রূপটা পেলাম সেটা হচ্ছে V ইকুয়াল টু I। ওকে, আমরা প্রথমে ওহমের সূত্রটা শুরু করেছিলাম যে স্থির তাপমাত্রা স্থির রাখতে হবে। আমরা জানি প্রত্যেকটা পদার্থে যে অ্যাটমগুলো থাকে এগুলো অতি পারমাণবিক পর্যায়ে সবাই নিজের জায়গা থেকে কম্পিত হতে থাকে, এবং এই ফ্রি ইলেকট্রন যেগুলো আমরা পরিবাহীর যে মূল বৈশিষ্ট্য ফ্রি ইলেকট্রন, এগুলো তো এলোমেলো ছোটাছুটি করতে থাকে। এখন যদি তাপমাত্রা যা থাকে তার থেকে আরো বৃদ্ধি পায় তাহলে এই ফ্রি ইলেকট্রন গুলো শক্তি আরো বেড়ে যায়, ফলে তাদের এলোমেলো ছোটাছুটি হয়। এই জন্য বিদ্যুৎ প্রবাহিত হতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই জন্য তাপমাত্রা সবসময় কন্টিনিউয়াস একটা জায়গায় রাখতে হবে। ঠিক আছে, তো আমরা ওহমের সূত্রটা প্রমাণ করার সময় আসলে বা ওহমের সূত্রটার ক্ষেত্রে আমরা তাপমাত্রা সবসময় স্থির রাখি। ওকে, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা ধ্রুবক হিসাবে ব্যবহার করেছিলাম জি কে, তাই আমরা 1/g, তাহলে একটা ধ্রুবককে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে সেটাও একটা ধ্রুবক হয়। তাহলে 1/g মানে তার পরিবর্তে আমরা যে আর ব্যবহার করলাম, তাহলে এই আরটাও কি ধ্রুবক? মানে ধ্রুবক যদি কাউকে হতে হয় তাহলে আমরা সবাই জানি যে ধ্রুবক মানে হইতেছে সে সবসময় একই রকম থাকে, মানে অপরিবর্তনীয় থাকে, তার মানে তার কোনো পরিবর্তন, তার মানে সবসময় একই রিপিট হয়। ওকে, তার মানে জি ধ্রুবক, তার মানে সেটা নির্দিষ্ট, সেটা অপরিবর্তনীয়, সেটা রিপিটেড বারবার একই রকম মান আসবে। তাহলে 1/g মানে যে আর আমরা ব্যবহার করলাম সেই আরও কি ধ্রুবক? তো আমরা একটু খেয়াল করবো সবাই।
তো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখি ওহমের সূত্রটা আমরা যদি এভাবে বলি ভি আই, আমি শুরুতে বলেছিলাম যে ওহমের সূত্রটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। ওহমের সূত্রটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে, আই তড়িৎ প্রবাহ, ভি বিভব পার্থক্য, আর রেজিস্ট্যান্স। সেখান থেকে আমরা যে রাশিটা পেয়েছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু। যদি আপনাদের এই যে প্রমাণটুকু আমরা পড়লাম ভি ইকুয়াল টু আই, এই সম্পর্কতেও কোনো প্রশ্ন যে আপনারা কোথাও বুঝতে পারেননি, কোনো ডাউট আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে এগুলোর উপর আলাদা লেকচার নেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা তাহলে আমরা যে উদ্দেশ্যে নেক্সট পেজে আসছি সেই উদ্দেশ্যটা একটু দেখি। আমরা এখন বলতে চাই এই যে ভি ইকুয়াল টু আই আর অর্থাৎ ইকুয়াল টু পি বাই আই, তাই না? তাহলে এই যে রেজিস্ট্যান্স আমরা বলছি 1/g এর পরিবর্তে যেটা আমরা ব্যবহার, যেটা যে যতই ভালো পরিবাহক হোক, যদি সে সুপার কন্ডাক্টর না তাহলে অবশ্যই ওই পরিবাহীর ভেতরে কিছু না কিছু বাধা অবশ্যই। ওকে, তার মানে রোধ পরিবাহকের বা পরিবাহী একটা ভৌত ধর্ম, যে বিদ্যুৎ পরিবহন করতে কিছু না কিছু বাধা অবশ্যই প্রদান করবে। ওকে, কিন্তু কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে, নির্দিষ্ট দৈর্ঘ্যের ক্ষেত্রে, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, আমি আগেই বলছিলাম যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কিন্তু আকৃতির উপর নির্ভর করে। তারপরে তারটা কতটা লম্বা, তারটা কতটা সরু নাকি মোটা, এটার উপরও কিন্তু বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ভর করবে। তারপরে রেজিস্ট্যান্স নির্ভর করবে। ওকে, তাহলে যে রেজিস্ট্যান্স আমরা বলছি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের জন্য, নির্দিষ্ট উপাদানের জন্য মানে কপার হতে পারে, লোহা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, সবাই পরিবাহী। ওকে, এই নির্দিষ্ট উপাদানের জন্য এই রেজিস্ট্যান্স আসলে কনস্ট্যান্ট হয় সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। এটা বোঝার জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা একটা সার্কিট এখানে ইউজ করছি। এই সার্কিটটা একটা উৎস রয়েছে, একটা সোর্স রয়েছে, তার মানে এটা তড়িৎ চালক শক্তি বা আমরা এটাকে বলতেছি ভোল্টেজ বিভব পার্থক্য। আমরা একটা সুইচ এখানে কে কি চাবি ব্যবহার করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই বর্তনীটা খুবই একটা সরল বর্তনী। আমরা মনে রাখবো ওহমের সূত্রটা আসলে কিন্তু জটিল কোনো বর্তনী বা এসি কোনো বর্তনীর জন্য ইউজ হয় না। আসলে ওহমের সূত্রটা বেশিরভাগ ক্ষেত্রে খুব সহজ সরল বর্তনী এবং ডিসি কারেন্টের বর্তনীর জন্য আসলে বা ডিসি কারেন্টের জন্য আসলে আমরা ওহমের সূত্রটা ইউজ করি। ঠিক আছে, এবং ওহমের সূত্র ব্যবহার করে আমরা কোন একটা বর্তনীর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এটা যেমন নির্ণয় করতে পারি। কোন একটা বর্তনীতে যে রোধগুলো আমরা ব্যবহার করি বা বাল্ব ব্যবহার করি, আমরা হিটার ব্যবহার করি, সেইগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য কেন, এগুলো আমরা নির্ণয় করতে পারি। আসলে মোদ্দা কথা হচ্ছে ওহমের সূত্রটা আমরা সরল বর্তনীর জন্য ইউজ করব, ওহমের সূত্রটা আমরা ব্যবহার করব নির্দিষ্ট তাপমাত্রার জন্য, আমরা ডিসি উৎসের জন্য। ওকে, তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ডিসি উৎস এখানে ইউজ করছি। ওকে, তো আমরা এই উৎস থেকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার জন্য আমরা সিরিজে একটা অ্যামিটার ব্যবহার করেছি। ওকে, আমরা একটা অ্যামিটার ব্যবহার করেছি। এটা আসলে অ্যামিটার যেটা কাজ করবে সেটা হলো আসলে ও তড়িৎ প্রবাহ নির্ণয় করবে, আই এর পরিমাণ কত এটাও নির্ণয় করবে, তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করবে। ওকে, আচ্ছা আমরা এই বর্তনীতে একটা আর মানের রেজিস্ট্যান্স মানে একটা তার যেটা ব্যবহার করেছি আমরা, সেই তারটার রোধ আসলে। ওকে, আচ্ছা আমরা সেই রোধের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য পরিমাপ করার জন্য একটা ভোল্ট মিটার ব্যবহার করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ভোল্ট মিটার আসলে কোন বর্তনীতে কোন একটা ডিভাইসের দুই প্রান্তে আসলে প্যারালাল কানেক্ট থাকে, হ্যাঁ, এবং সমান্তরালে, অর্থাৎ সে ওই ইন্ডিভিজুয়াল যন্ত্রটা বা বস্তুটা বা আমরা যে লাইট, ফ্যান বা রেজিস্ট্যান্স ইউজ করছি তার দুই প্রান্তের বিভব পার্থক্যটুকু সে পরিমাপ করতে পারে। ওকে, পুরো সার্কিটের বিভব পার্থক্য পরিমাপ করতে পারে, কিন্তু আমরা এখানে যে রোধটা ইউজ করেছি আর মানে সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কোনটা সেটা নির্ণয়। ওকে, আচ্ছা আমরা এখন যদি সুইচটা অন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ অ্যামিটার বিদ্যুৎ প্রবাহের পরিমাণ দেখাচ্ছে আর ভোল্ট মিটার এখানে বিভব পার্থক্যের পরিমাণ দেখাচ্ছে। ওকে, আমরা যদি এখানে একটা পরিবর্তনশীল রোধ অর্থাৎ আর একটা পরিবর্তনশীল রোধ ব্যবহার করি, মানে যে রোধটা চেঞ্জ করে, এই পরিবর্তনশীল রোধ ব্যবহার করলেও কিন্তু আমরা এই সার্কিটটা ব্যবহার করতে পারি। এবং পরিবর্তনশীল রোধ ব্যবহার করার সুবিধা হচ্ছে রোধ যদি আমি চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো এ অর্থাৎ অ্যামিটার আর ভি অর্থাৎ ভোল্ট মিটার এর মানও কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ রোধ আমি যত এই পরিবর্তনশীল রোধের সাথে রোধ যত আমি বাড়াই দেব তত অ্যামিটার কমবে, অর্থাৎ অ্যামিটারের পার্ট দেখবো আমরা আই কমে যাচ্ছে, আমরা দেখবো ভোল্টেজের পরিমাণও চেঞ্জ হচ্ছে। তো আমরা এই পর্যবেক্ষণটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের এই লেকচারের মধ্যেই আপনারা পাবেন। আমরা এইরকম সেটআপের সাহায্যে
আমরা এরকম তথ্যপাত্রের সাহায্যে একটা গ্রাফ বোঝার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভোল্টেজ বাড়াচ্ছিলাম, হ্যাঁ, নির্দিষ্ট তাপমাত্রায় আমরা কোনো একটা তারের বা কোনো একটা যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য বাড়াচ্ছি। তা প্রথমে যখন আমি বিভব পার্থক্য অর্থাৎ ভি যখন আমি 0 নিলাম, তা আমরা জানি অবশ্যই তখন আই 0 হবে। ওকে, আমরা ভোল্টেজ বাড়াইতেছি অর্থাৎ 0 থেকে ভোল্টেজ এখন বেড়ে হয়ে গেল 5। ওকে, 5 থেকে ভোল্টেজ বেড়ে 10। তো যখন 0 থেকে 5 ছিল ভোল্টেজ, তখন কারেন্ট ফ্লো ছিল 1 অ্যাম্পিয়ার। যদি আমি এখন 5 থেকে 10 অর্থাৎ আরো 5 ভোল্ট বাড়াই দিই, তখন আমি দেখতে পাচ্ছি এখানে কারেন্ট হয়ে গেছে 2 অ্যাম্পিয়ার। আমি যদি এখন দেখি যে ভোল্টেজ আমি এর থেকে 15 আরো 5 ভোল্ট বাড়িয়ে দিয়েছি, তখন আমি এখানে দেখতে পাবো আমার কারেন্ট ফ্লো 2 থেকে 3 ভোল্ট অর্থাৎ 3 ভোল্ট। ওকে, তাহলে এখন যদি আমি এই বিন্দুগুলো স্থাপন করি অর্থাৎ লেখ কাগজে যদি আমি বিন্দুগুলো স্থাপন করি, প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা বিন্দু স্থানাঙ্ক গুলো বসবে এবং আমরা যদি এটাকে বিন্দুগুলো সংযোগ করি, তাহলে আমরা দেখবো একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাচ্ছে। ওকে ওকে, আমরা যদি এখন এই সরল রেখা কোন একটা বিন্দু, আমরা ধরে নিচ্ছি এটার নাম এ বিন্দু, এটার নাম বি বিন্দু, এটার নাম সি বিন্দু, আমরা যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বলি তাহলে 5 1, যদি আমি এই বিন্দুটার স্থানাঙ্ক বলি তাহলে 10 তড়িৎ প্রবাহ 2, যদি আমি এই বিন্দুটার স্থানাঙ্ক বলি তাহলে 15 তড়িৎ প্রবাহ 3। আর আমরা তো জানি ভি এবং আই পরস্পর সমানুপাতিক, অর্থাৎ যদি ভোল্টেজ বাড়ে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে, নির্দিষ্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি ভোল্টেজ বাড়তে থাকে তাহলে অবশ্যই কারেন্ট ফ্লো কি হবে, বুঝছি। তাহলে আমরা এখন যদি কোনো একটা বিন্দুতে আমরা এই R ইকুয়াল টু VI এই সূত্র ব্যবহার করে যদি আমরা অর্থাৎ আমরা যদি এ বিন্দুতে চিন্তা করি, তাহলে এ বিন্দুতে আমাদের ভোল্ট হচ্ছে 5 আর আই কারেন্ট হচ্ছে 1। ওকে, আমি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স পাচ্ছি 5 ওহম। যদি আমরা বি বিন্দুতে রেজিস্ট্যান্স বের করি তাহলে 10 কারেন্ট 2, অর্থাৎ এখানে আমরা রোধ পাচ্ছি 5 ওহম। আমরা আর সি বিন্দুর জন্য যদি চিন্তা করি তাহলে 15 কারেন্ট ফ্লো হচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি রেজিস্ট্যান্স 5। তাহলে যদি তাপমাত্রা স্থির থাকে, আমরা দেখছি কোন একটা নির্দিষ্ট উপাদানের নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ আকৃতি যদি সেম থাকে, তাহলে ওই পরিবাহকের দুই প্রান্তে আমি যত বেশি ভোল্টেজ বাড়াবো তত বেশি তার কারেন্ট বাড়বে, কিন্তু তার রেজিস্ট্যান্স একই থাকবে। শুভ, আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা এখন বলতে পারি এই যে আর, ঠিক আছে, যেটা আমি ভি বাই আই এটার অনুপাতে পাচ্ছি, তাহলে এই আরও কিন্তু কিছু শর্তের সাপেক্ষে এটা কি থাকবে, ধ্রুবক থাকবে। ওকে, তাহলে 1 বাই জি এর পরিবর্তে আমি যে আর বসালাম আমাদের জন্য এই সমীকরণটা বা এই রাশিটার ধ্রুবক, এটা বসানো। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা নির্দিষ্ট উপাদান, নির্দিষ্ট দৈর্ঘ্য, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ আকৃতি যদি সেম থাকে, তাহলে অবশ্যই ওই উপাদানের জন্য তার রেজিস্ট্যান্স একটা ধ্রুবক এবং ভোল্টেজ বাড়লে, অর্থাৎ ওহমের সূত্রটা হচ্ছে কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ ওই পরিবাহকটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা এই ওহমের সূত্রের প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। ওকে, তো আসুন আমরা প্র্যাকটিক্যাল। আমরা এখন পৃথিবীর সবথেকে সহজতম সার্কিট এবং সহজতম উপায়ে ওহমের সূত্রের প্র্যাকটিক্যালটা দেখতে চাই। আই থিঙ্ক ইতোমধ্যে আপনারা সবাই জেনেছেন যে ওহমের সূত্র তিনটা বিষয় বা তিনটা রাশির সাথে সম্পর্কিত। ভি ভোল্টেজ বা বিভব পার্থক্য, আই তড়িৎ প্রবাহ এবং আর হচ্ছে রোধ। আমরা এখন আমাদের সামনে একটি সেটআপ দেখতে পাচ্ছি। সেটআপটিতে আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যে পাওয়ার সাপ্লাইয়ের দুটো ডিসপ্লে। একটা ডিসপ্লেতে আপনারা ভোল্টেজ দেখতে পাচ্ছেন, আরেকটি ডিসপ্লেতে আপনারা কারেন্ট ফ্লো অর্থাৎ তড়িৎ প্রবাহের মান দেখতে পাবেন। আর এখানে আপনারা একটা বাল্ব দেখতে পাচ্ছেন, একদম ছোট বাল্ব, অল্প রোধের। তার মানে আমরা এখানে রেজিস্ট্যান্স হিসাবে এই বাল্বটাকে ব্যবহার করেছি। আমরা ওহমের সূত্র অনুসারে জানি কোন পরিবাহকের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে
ওই তড়িৎ প্রবাহের মান নির্ভর করবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। ওকে, আমরা এখন ডিসপ্লেতে যে ভোল্টেজ দেখতে পাচ্ছি তার মান দেখতে পাচ্ছি 0 0, আমরা কারেন্ট ফ্লোর মান দেখতে পাচ্ছি 0 0। অর্থাৎ আমরা এখন কোনো ভোল্টেজ দেইনি, তাই কোনো কারেন্ট ফ্লো পাইনি, এবং আমরা যে রেজিস্ট্যান্সটি ব্যবহার করেছি বৈদ্যুতিক বাল্ব সেটিও জ্বলছে না। ওকে, তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা এখন স্থির তাপমাত্রায় এবং একই উপাদানের রোধ এবং যার দৈর্ঘ্য নির্দিষ্ট থাকবে, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও নির্দিষ্ট থাকবে, আমরা শুধুমাত্র ভোল্টেজটা চেঞ্জ করব। আমরা দেখব যখন ভোল্টেজ চেঞ্জ হবে ওহমের সূত্র অনুসারে তখন তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে এবং রোধ যেটা বৈদ্যুতিক বাল্ব, এই বাল্বের আলো আস্তে আস্তে জ্বলবে এবং তার উজ্জ্বলতাও বাড়বে। ওকে, তাহলে আমরা দেখি কি ঘটে। আমরা এখন ভোল্টেজটি বাড়ানোর চেষ্টা করছি। সবাই একটু মনোযোগের সাথে আমাদের এই ভোল্টেজ যে ডিসপ্লে সেখানে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ভোল্টেজ দেখতে পাচ্ছি 0.5 ভোল্ট। আমরা যদি তড়িৎ প্রবাহের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে 0.1 বা 0.09 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ওকে, আমরা যদি এই বাল্বটার দিকে তাকাই তাহলে আমরা দেখব খুব অল্প পরিমাণ, একদম সামান্য পরিমাণ, একটু দূর থেকে এটা দেখা যাবে না এমন পরিমাণ এটা জ্বলছে। ওকে, তার মানে আমরা এটা বাল্ব জ্বলছে, এটা তার প্রমাণ হলো এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে। ওকে, আমরা যদি ভোল্টেজটা আরেকটু বাড়িয়ে দিই, অর্থাৎ আমরা এখন 0.1 ভোল্টে আনবো, অর্থাৎ আমরা এখন 1 ভোল্টে আনবো। একটু খেয়াল করবেন সবাই, আমরা এখন 1 ভোল্টে আনছি, ভোল্টেজ বাড়িয়েছি 0.5 থেকে 1। ওকে, আমরা এখন কারেন্টের ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ বেড়ে 0.13 অ্যাম্পিয়ার হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ বাড়ালে কারেন্ট ফ্লো বাড়ে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বাল্ব সেই বাল্বের উজ্জ্বলতা কিন্তু আগের থেকে একটু বাড়ছে। ওকে, আমরা যদি ভোল্টেজটা আরেকটু বাড়াই, অর্থাৎ এখন আমরা 1.6 রাখছি, ভোল্টেজ যদি 1.6 হয়, কারেন্ট ফ্লো দেখেন 0.13 থেকে বেড়ে গিয়ে 0.16 হয়েছে, এবং বাল্বের বাতি মানে আলোর উজ্জ্বলতা কিন্তু আরেকটু বাড়ছে। আমরা যদি ভোল্টেজটাকে আরেকটু বাড়াই, অর্থাৎ এখন আমরা এটাকে 2 ভোল্ট রাখছি, 2 ভোল্টে রাখলে আমরা এখানে কারেন্ট ফ্লো পাচ্ছি 0.18। ওকে, আমরা বিদ্যুৎ প্রবাহ যেহেতু বাড়ছে, আমরা বাল্বের দিকে খেয়াল করলে দেখতে পাবো এখানে বাল্বের উজ্জ্বলতাও কিন্তু বেড়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি ওহম সঠিক ছিলেন এবং তার সূত্রটি সহজ একটি ডিসি সার্কিটের জন্য কতটা প্রয়োজন এবং কতটা সঠিকভাবে কাজ করে। আমরা যদি ভোল্টেজ আরেকটু বাড়িয়ে দেই, আমরা এখন দেখতে পাচ্ছি ডিসপ্লেতে 2.5, তার মানে আমরা 0.5 আরো বাড়িয়েছি, আমরা কারেন্ট ফ্লো দেখতে পাচ্ছি 0.21। অর্থাৎ ভোল্টেজ বাড়লে কারেন্ট ফ্লো বাড়ে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বাল্বের উজ্জ্বলতা আরো বেড়েছে। আমরা আরো একটি পার্ট নেওয়ার চেষ্টা করব। আমরা এখন ভোল্টেজটা 3 ভোল্ট করে দিয়েছি এবং আমরা এখানে কারেন্ট ফ্লো পাচ্ছি আরো 0.02 অ্যাম্পিয়ার বেশি, অর্থাৎ 0.23 অ্যাম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বাল্বের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বাল্বের উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই সহজ প্র্যাকটিক্যাল থেকে ওহমের সূত্রের সুন্দর একটি প্রমাণ আমরা এখানে রাখতে পেরেছি। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে ভোল্টেজ বাড়ালে কারেন্ট ফ্লো বাড়ে। ওকে, এটাই ছিল ওহমের সূত্রের এক্সপেরিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এতক্ষণ ওহমের সূত্রের প্র্যাকটিক্যালটা দেখলেন। আশা করছি আপনার প্র্যাকটিক্যালটা দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ওহমের সূত্রের যে মূল বক্তব্য, যে বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে, বিভব পার্থক্য কমালে তড়িৎ প্রবাহ কমবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোন পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য তার তড়িৎ প্রবাহের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের তারপরেও কোনো প্রবলেম থাকে, এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া বা আপনাদের সমস্যা সলভ করা। ঠিক আছে? তো আমাদের এই যে ওহমের সূত্র, দেখ পুরো পরিবাহকের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা, ওই পরিবাহকে অবশ্যই কিছু না কিছু রোধ থাকে। ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে খুব একজন বিখ্যাত বিজ্ঞানী, আপনারা সবাই তার নাম জানেন, বিজ্ঞানী জুল, উনি একটা থিওরি আমাদেরকে দিয়েছেন যেটাকে আমরা জুল ইফেক্ট নামে জানি। ওকে, বিজ্ঞানী জুল বলছেন কোন পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে পরিবাহী যে পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ওই পরিবাহীর তো একটা ন্যূনতম রেজিস্ট্যান্স আছে, তাই? তাহলে যখন ওই পরিবাহীর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওই রোধের কারণে, যেহেতু বিদ্যুৎ এক প্রকার শক্তি, ওই রোধের কারণে ওই রোধ ওই বিদ্যুৎ শক্তির কিছুটা অংশ তাপ শক্তিতে পরিণত করে। আমি আবার বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
বিষয়টা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং আমরা এই জুলের থিওরিরও একটা প্র্যাকটিক্যাল। ওকে, তো আমি আবার বলছি, আমরা জানলাম ওহমের সূত্র থেকে আমরা এটা জানলাম যে কোনো পরিবাহীর ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় ওই পরিবাহীর একটা রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স বিদ্যুৎ প্রবাহকে মানে কমিয়ে দেয় বা খেয়ে ফেলে বা নষ্ট করে, ব্যাপারটা এমন না, বিদ্যুৎ প্রবাহকে স্লো করে। ঠিক আছে, তো এই বিদ্যুৎ প্রবাহ যখন কোনো পরিবাহীর ভেতর দিয়ে যায় আর ওই পরিবাহীর যখন রেজিস্ট্যান্স বা রোধ থাকে, ওই রোধ এই বিদ্যুৎ প্রবাহে বা বৈদ্যুতিক শক্তির কিছু অংশকে তাপ শক্তিতে রূপান্তর করে। ওকে, তো বিজ্ঞানী জুলের এই সূত্রকে বা বিজ্ঞানী জুলের এই থিওরিকে আসলে বলা হয় জুল ইফেক্ট। ওকে, তো আমরা বিজ্ঞানী জুলের এই থিওরিকে ব্যাখ্যা করার জন্য ধরে নিচ্ছি যে আমাদের কাছে কোন একটা পরিবাহক আছে। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে কোন একটা পরিবাহক আছে, সেই পরিবাহকটার রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স আর। ওকে, আর ওই রোধের ভেতর দিয়ে টি সময় যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, আমরা তড়িৎ প্রবাহের একক জানি অ্যাম্পিয়ার, যদি আর রোধ বিশিষ্ট অর্থাৎ আর ওহম রোধ বিশিষ্ট কোন পরিবাহকের মধ্য দিয়ে টি সময় অর্থাৎ টি সময়ে টি সেকেন্ড সময় যদি আই অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে বিজ্ঞানী জুল বলছে যে সেই যে রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স তড়িৎ প্রবাহকে বা তড়িৎ শক্তিকে মানে পুরো তড়িৎ শক্তিকে না, তড়িৎ শক্তির কিছু অংশকে তাকে তাপ শক্তিতে পরিণত করবে। তাই সেই তাপ শক্তির পরিমাণ হবে আই স্কয়ার আর ইনটু টি। ওকে, তাহলে আমরা তাপমাত্রা কেন স্থির রাখতে হয় সেটা আমরা বুঝতে পারছি যে ওহমের সূত্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো স্থির তাপমাত্রা। এবং ওহমের সূত্রটা যখন আমরা প্র্যাকটিক্যাল করলাম তখন আমরা বলছি যে আমরা যে রেজিস্ট্যান্স সেটাকে একই রাখছি, অর্থাৎ ওই পরিবাহকটার বা ওই উপাদানটার কোন দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা তাপমাত্রা আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমরা যদি তাপমাত্রা চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারছি সেখানে তাপ শক্তির অপচয়টা হবে, আমরা সেখানে অনুপরমাণুগুলোর গতিশক্তি বা গতি প্রবাহ বাধাগ্রস্ত হবে, সেই জন্য কারেন্টের ফ্লো চেঞ্জ পরিবর্তন। ওকে, এই জন্য আমরা স্থির তাপমাত্রায় দেখব। তাহলে আমরা এখন জুল ইফেক্ট তার একটা প্র্যাকটিক্যাল দেখব। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালটা দেখি, তারপরে আমরা আবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জুল ইফেক্টের একটি প্র্যাকটিক্যাল দেখতে চাই। আমরা এর আগে ওহমের সূত্র থেকে শিখেছি ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে কোনো পরিবাহকের ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, যদি ওই পরিবাহকটা সুপার কন্ডাক্টর না হয়, অবশ্যই পরিবাহকটার কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে। জুল এই বিষয়টি খুব গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন এবং তার ধারণা বা তার মতবাদটা উনি প্রকাশ করেন। বিজ্ঞানী জুল বলেন যে যেহেতু কোনো পরিবাহীর রোধ থাকবে, তাই ওই পরিবাহীর ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, রোধ ওই বিদ্যুৎ শক্তির কিছু অংশকে তাপ শক্তিতে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার রিপিট করছি, যেহেতু কোনো পরিবাহীর অবশ্যই কিছু না কিছু রেজিস্ট্যান্স থাকবে, ওই পরিবাহকের ভেতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, তখন রেজিস্ট্যান্স এর কাজ হচ্ছে ওই কারেন্ট ফ্লো অর্থাৎ ওই বৈদ্যুতিক শক্তির কিছু অংশকে তাপ শক্তিতে পরিণত করা, যেটিকে আমরা জুল ইফেক্ট নামে জানি। ওকে, তো আমরা এখন প্র্যাকটিক্যালটা দেখি। প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য আমাদের কাছে একটি সেটআপ আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিবাহী তারের দুই প্রান্তে আমরা একটি নাইক্রোমের তার সংযোগ দিয়েছি। আমরা জানি নাইক্রোম তারের আপেক্ষিক রোধ খুব বেশি এবং এই নাইক্রোম তার সাধারণত আমরা হিটার এর কয়েল হিসাবে ব্যবহার করি। ওকে, তো আপনাদের কাছে এটি খুবই পরিচিত। আমরা এই নাইক্রোম তারটি দেখি খুব পেঁচানো পেঁচানো থাকে, সরু তার, অর্থাৎ নাইক্রোম তারের এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি, কারণ পেঁচানো থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে তার দৈর্ঘ্য কম, কিন্তু আসলে তার দৈর্ঘ্য অনেক বেশি। ওকে, ফলে এখানে প্রচুর রেজিস্ট্যান্স রয়েছে। আমি এখন যদি আমাদের বিদ্যুৎ উৎসের যে বোর্ড, সেখান থেকে যদি আমরা সুইচটা অন করে দেই, আমরা সুইচটা অন করছি, আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমরা সুইচটা অন করেছি, সুইচটা অন করার সাথে সাথেই আমাদের এই পরিবাহী তারের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয়েছে এবং এই কারেন্ট যখন বা এই বিদ্যুৎ প্রবাহ যখন নাইক্রোম তারের ভেতর দিয়ে যাওয়া শুরু করবে বা শুরু করেছে, তখন নাইক্রোম তারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স ওই বিদ্যুৎ প্রবাহ কিছু পরিমাণকে তাপ শক্তিতে পরিণত করছে, যার ফলাফল হিসাবে আপনারা অবশ্যই লক্ষ্য করছেন নাইক্রোম তার থেকে বিকিরণ
ছড়িয়ে পড়ছে এবং বিকিরণ হচ্ছে এবং নাইক্রোমটি একটি লাল আভা নাইক্রোম তারের মধ্য থেকে বের হচ্ছে বলে মনে হচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা সবাই মনোযোগ রাখছেন। আমরা নাইক্রোম তার একটি উজ্জ্বল নাইক্রোম তার দেখতে পাচ্ছি এবং একদম আগুন ধরছে এরকম একটা বিষয় আমাদেরকে অনুভূত হচ্ছে। ওকে, আমরা এখন এই নাইক্রোম তার থেকে আমরা এই কাগজটিতে আগুন জ্বালানোর চেষ্টা করব। ওকে, তো আপনারা একটু দেখেন, খেয়াল করেন, আমরা নাইক্রোম তারের পাশে এই কাগজটাকে ধরেছি এবং এই কাগজটি কিন্তু আগুন ধরে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারছি নাইক্রোম তারের রোধের কারণে এই নাইক্রোম তারের ভেতরে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়েছে তখন প্রচন্ড বাধার কারণে এই নাইক্রোম তার এরকম ভাবে বিকিরণ দিচ্ছে এবং এরকম লাল আভা তার ভেতরে ছড়িয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই জুল ইফেক্টের প্র্যাকটিক্যালটা দেখে আনন্দ পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের পুরো লেকচারটাতে যে জিনিসটা শিখলাম সেটা হলো যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। ঠিক আছে, এবং আমরা এই সমীকরণটার যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন সেটা সবাই শিখেছি, V = I। ওকে, এবং আমরা এখানে আর রোধ, এই রোধও একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এবং নির্দিষ্ট তাপমাত্রার পরিবাহকের জন্য সেটাও একটা কনস্ট্যান্ট হতে পারে। এবং এই রোধ এই পরিবাহীর ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তার কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত করে, যার জন্য আমরা তাপমাত্রাটাকে স্থির রাখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমরা এই ব্যাপারটাকে যে বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা, এটার কিছুটা অংশ আমরা করছি, সেটা হচ্ছে জুল ইফেক্ট। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আশা করি পুরো লেকচারটা বুঝতে পেরেছেন এবং এই লেকচারটার পরে যদি আপনারা আমার প্যারালাল এবং সিরিজ সার্কিটের লেকচারটা দেখেন তাহলে সেটা বুঝতে আরো আপনাদের সুবিধা হবে। আর যদি পুরো লেকচারের কোনো কন্টেন্ট আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সলভ করার। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক দিবেন, আপনারা শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যেন এমন গুরুত্বপূর্ণ এবং মজার প্র্যাকটিক্যাল দেখার জন্য আপনারা নোটিফিকেশন গুলো সবার আগেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। অল দ্য বেস্ট।